আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার ক্লাসের টপিকস হচ্ছে রেওয়া মিল। আজকে আমি রেওয়া মিল নিয়ে কথা বলবো। এখন আসলে রেওয়া মিল কথাটি শর্টকাটে শেষ করে দেওয়া যায়, কিন্তু আমি তোমাদেরকে এই রেওয়া মিলের ক্লাসটা এমনভাবে করিয়ে দিব, তোমরা যারা এইচএসসি বা এসএসসি আছো, তোমরা যারা এসএসসি আছো, তোমাদের কি এই রেওয়া মিলের পাশাপাশি আর্থিক বিবরণী যে বিষয়গুলো আছে সেখানে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। অনুরূপ যারা এসএসসির জন্য, আর যারা এইচএসসি তাদের তো হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয়খানে কি আছে, আর্থিক বিবরণী আছে। তো আশা করি আজকের এই ক্লাসটি করলে আমি পার্ট টু পার্ট ক্লাস দেব। তুমি যদি আমার প্রত্যেকটা ক্লাস দেখো, তোমাদের এই রেওয়া মিলের পাশাপাশি সবগুলো শেষ হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। আমরা দেখি রেওয়া মিলের 3টা কোশ্চেন থাকে, ক, খ, গ। আমরা এমন ভাবে এই চ্যাপ্টারটি আলোচনা করব, তোমরা অবশ্যই প্রত্যেকটা রেওয়া মিলের বোর্ড কোশ্চেনের ক, খ, গ অ্যান্সার করতে পারবে। আর এটা বুঝতে তোমাকে ধৈর্য ধরে আমার এই ক্লাসটি A to Z দেখতে হবে। আচ্ছা, এখন নরমালি রেওয়া মিল করার আগে আমরা বুঝবো রেওয়া মিল কি। আসলে রেওয়া মিল কি কোনো হিসাব? না, রেওয়া মিল কোনো হিসাব নয়। একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট কাগজে, যে বললাম নির্দিষ্ট দিনে, সেটা হতে পারে একটি নির্দিষ্ট বছর শেষে, হতে পারে কি মাস শেষে। কি করবে, রেওয়া মিল খতিয়ান যে করা হয়, জাবেদার উপরে খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্ত থাকে। এই ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্তগুলো রেওয়া মিলে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে সাজিয়ে লেখে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। তার মানে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমাকে কি করতে হয়, রেওয়া মিল করতে হয়। আমাদের প্রথমে আমাদের মাস শেষে বা বছর শেষে আমাকে কি করতে হয়, একটি আর্থিক অবস্থার বিবরণী করতে হয়। আর এই আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমাকে নির্ভুল কিছু তথ্য দরকার। আর এই নির্ভুল তথ্যের জন্য আমাকে কি করতে হয়, রেওয়া মিল করতে হয়। রেওয়া মিলের জন্য একটি ছক ফিক্সড। এই ছকটি হচ্ছে জাবেদা ছকের মতোই। তো এই রেওয়া মিলে ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুটি কথা আছে। তো আমরা নরমালি যারা এসএসসি তে বা এসএসসি পড়ি, আমরা বিষয়টা জানছি যে রেওয়া মিলে ডেবিট দিয়ে কি বসবে, সম্পদ বসবে, হ্যাঁ, আর কি বসবে, ব্যয় বসবে, উত্তোলন বসবে এবং আয় হ্রাস পেলে বসবে ডেবিট পাশে, এবং ক্রেডিট দিয়ে কি আয় বৃদ্ধি পেলে দায়, মূলধন, ব্যয় হ্রাস, এগুলো কোন পাশে বসবে, ডেবিট পাশে বসবে। এখন কথা হচ্ছে, আমি যদি শুধু সম্পদ বলি, ব্যয় বলি, উত্তোলন বলি, আয় হ্রাস বলি, এগুলো বললে আমার রেওয়া মিল ক্লিয়ার হবে না। আমি তোমাদেরকে এই প্রত্যেকটা আইটেম ধরে ধরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, যে প্রশ্নগুলো পড়লে তোমার রেওয়া মিল হবে, প্লাস মানে রেওয়া মিল তো তোমার খ অথবা গ থাকবে। যদি খ তে তোমার রেওয়া মিল থাকে, তাহলে ক আর ঘ তুমি অ্যান্সার করতে পারবে, যদি আমার প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো। এটা আমি তোমাদেরকে কথা দিতে পারি। আচ্ছা, এখন আমি লিখেছি এখানে যে রেওয়া মিল ডেবিট পাশে কি যাবে, সম্পদ যাবে। ডেবিট পাশে কি যাবে, সম্পদ। আর কি যাবে, ব্যয়। আজকে আমি প্রথমে ব্যয় নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো, আজকের ভিডিওর আলোচ্য বিষয় কি, ব্যয়। আচ্ছা, ধর আমি এখানে ব্যয় কথাটি লিখলাম। এখন ব্যয় বলতে আসলে কি বুঝি, আমরা ব্যয় বলতে বুঝি ব্যবসার খাত থেকে ঘন ঘন মানে টাকা চলে যাওয়া, মানে যেসব খাতে ঘন ঘন টাকা চলে যাবে তাকে আমি কি বলি, ব্যয় বলি। মাথায় রাখবো টাকা চলে গেলে ব্যয়, মাথায় কি রাখবো, টাকা চলে গেলে ব্যয়। কিন্তু ব্যয়ের আবার দুটো ধরন আছে। একটা হচ্ছে টাকা তোমার কোনো কোনো খাতে ঘন ঘন যাবে, আর কোনো কোনো খাতে ঘন ঘন যাবে না। যেমন বেতন প্রদান, ভাড়া প্রদান, এই বিষয়গুলো কি প্রত্যেক মাসে মাসে দেওয়া হয়। কিন্তু যন্ত্রপাতি ক্রয় বা অফিস সরঞ্জাম ক্রয়, এগুলা কি প্রত্যেক মাসে মাসে ক্রয় করা হয় না, দিলে কি অনিয়মিত। আর বেতনটা কি নিয়মিত। তার মানে যে সকল খাতে ঘন ঘন টাকা চলে যাবে তাকে আমরা কি বলবো, মুনাফা জাতীয় ব্যয়। আর যে খাতে ঘন ঘন টাকা যাবে না, অনিয়মিত টাকা যাবে, এবং যে ব্যয়ের ফলাফল দীর্ঘদিন ভোগ করা যাবে তাকে আমরা কি বলি, মূলধন জাতীয় ব্যয়। কারণ যন্ত্রপাতি ক্রয় এটা শুধু দীর্ঘদিন ভোগ করা যাবে, তাহলে এই যন্ত্রপাতি ক্রয়টা কি মূলধন জাতীয় ব্যয়। আর আমরা আরেকটা কথা মাথায় রাখবো যে মূলধন জাতীয় ব্যয়ের আরেক নাম কি, স্থায়ী সম্পদ। ঠিক আছে, আমি ওই দিকে যাবো না, আমি ব্যয় নিয়ে কথা বলবো, ব্যয় নিয়ে কথা বলি। ধরো আমরা জানি যে ব্যয় রেওয়া মিলে কোন হিসাবে, ডেবিট পাশে। তার মানে ব্যয় অলওয়েজ কি
ডেবিট, ব্যয় অলওয়েজ কি ডেবিট। তাহলে দেখো আমি যদি কখনো ব্যয়ের আগে অগ্রিম কথা লেখা দেখি, কি দেখি অগ্রিম কথা লেখা, যেমন অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, আবার অনেক সময় কি দেখি বকেয়া কথা লেখা থাকে, কি লেখা থাকে বকেয়া। তার মানে যেমন ধরি বকেয়া বেতন অথবা কি অগ্রিম বেতন। এখন কথা হচ্ছে তো ব্যয় তো ডেবিট, এখন এই বেতনে কি বকেয়া আছে, এই বেতনে কি অগ্রিম আছে, তাহলে এই দুইটা কোনটা কোন পাশে যাবে আমাকে মাথায় রাখতে হবে। মাথায় রাখবো যদি কখনো কোনো ব্যয়ের আগে অগ্রিম কথা লেখা থাকে, কি বললাম, যদি কখনো কোনো ব্যয়ের আগে অগ্রিম কথা লেখা থাকে সেটা রেমেলে ডেবিট পাশে যাবে। এখন কেন ডেবিট পাশে যাবে, এটা হচ্ছে চলতি সম্পদ, এটা কি চলতি সম্পদ। তার মানে আমরা শিখলাম যদি কোনো ব্যয়ের আগে অগ্রিম লেখা থাকে সেটা কি চলতি সম্পদ, যেমন অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম বিজ্ঞাপন, অগ্রিম বিএমপি সবগুলো কি চলতি সম্পদ। এখন কেন এগুলো চলতি সম্পদ সেটার একটা ব্যাখ্যা দিয়ে দিই তোমাদেরকে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি 5 মাসে ভাড়া প্রদান করছি, কয় মাসে 5 মাসের ভাড়া 5,000 টাকা প্রদান করছি অগ্রিম। তার মানে আমি এখনো কিন্তু 5 মাস থাকি নাই, আমি 5 মাস থাকতে পারবো। এখন যতক্ষণ পর্যন্ত আমি এখানে না থাকবো ততক্ষণ পর্যন্ত ওটা আমার ব্যবহার করার অধিকার আছে, তার মানে আমার জন্য কি সম্পদ। ধরো 5 মাসের মধ্যে আমি 1 মাস থাকছি, 1 মাস আমার কি হয়ে গেছে খরচ হয়ে গেছে, আর তার মাস থাকছি না, থাকতে পারবো। যতক্ষণ পর্যন্ত না থাকবো ততক্ষণ পর্যন্ত এটা আমার কি সম্পদ। তার মানে যে কোনো অগ্রিম ব্যয় মানে কি ওটা আমি এখন ব্যবহার করিনি, ব্যবহার করতে পারবো। যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করবো ততক্ষণ পর্যন্ত কি আমার জন্য এটা সম্পদ থাকবে। আচ্ছা আমি এখান থেকে কি কি শিখলাম দেখো, তাহলে ব্যয় ডেবিট, আর অগ্রিম থাকলো এটাও কি হবে ডেবিট, এবং এটাকে আমরা ব্যয় না বলে কি বলবো চলতি সম্পদ। এই একটা আমরা চলতি সম্পদ শিখে নিলাম। সৃজনশীল কতে বা খতে কোশ্চেন হয় চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো, তখন আমাকে এই অগ্রিম বেতন কথাটা কি চলতি সম্পদের মধ্যে নিতে হবে। এখন দেখো মজার বিষয় কি, যখন আমি আর্থিক অবস্থার বিবরণী করবো সেখানে কি চলতি সম্পদ আগে লিখতে হয়, তার মানে এই অগ্রিম বেতন নাকি ওইখানেও যাবে। হিসাব বিজ্ঞান প্রথম পত্র বলো আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বলো, আবার দেখো খেয়াল করো হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় কেছে চলতি অনুপাত তাল অনুপাত অনুপাত নির্ণয় করতে হয়, তখন কি এই অগ্রিম ব্যয়গুলো সম্পদ চলতি সম্পদ হিসেবে যাবে। আচ্ছা তাহলে আমরা কি শিখলাম যে ব্যয় থাকলে ডেবিট, ব্যয়ের আগে অগ্রিম থাকলে ডেবিট, সেটা কি চলতি সম্পদ। এখন আসো বকেয়া, বকেয়া মানে কি আমি এখনো কি করি নাই দেই নাই, আমি কি করি নাই দেই নাই। ধরো আমি আমার ব্যবসায় 1 মাস একটা কর্মচারী কাজ করছে, মাস শেষ তাকে বেতন দিতে হবে, বেতন আমি এখনো তাকে পরিশোধ করি নাই। যতক্ষণ পর্যন্ত আমি ওই কর্মচারীকে বেতন পরিশোধ না করব ততক্ষণ পর্যন্ত ওই কর্মচারী আমার কাছে কি বেতন চাইতে পারবে, তার মানে তার কাছে কি দায়বদ্ধ। তার মানে যদি কোনো খরচের আগে বকেয়া কথা লেখা থাকে, যেমন বকেয়া ভাড়া, বকেয়া বিজ্ঞাপন, বকেয়া বেতন যাই লেখা থাকুক, ব্যয়ের আগে বকেয়া লেখা থাকলে সেটা কি চলতে দায়। তার মানে এই যে কোনো খরচের আগে বকেয়া থাকলে সেটা কি হবে চলতে দায় হবে। আচ্ছা চলতে দায় আমি কোন পাশে যায় ক্রেডিট পাশে। তার মানে আমি যদি এখন যদি বলি বেতন কোন হিসাবে ডেবিট পাশে, ভাড়া কোন হিসাবে মিলে ডেবিট পাশে, বিজ্ঞাপন কোন হিসাবে ডেবিট পাশে, বিমা কোন হিসাবে ডেবিট পাশে, মজুরি কোন হিসাবে ডেবিট পাশে। আবার এইগুলোর প্রত্যেকটা আগে যদি অগ্রিম লেখা থাকে সেটা কোন হিসাবে মিলে ডেবিট পাশে যাবে। এখন আর এটা একটা নাম কি হবে তখন চলতি সম্পদ হয়ে যাবে, অগ্রিম থাকলে কি চলতি সম্পদ। আবার কোন ব্যয়ের আগে যতগুলো ব্যয়ের নাম বললাম যদি কোন আগে যদি বকেয়া লেখা থাকে সেটা চলতি দায় হবে, আর চলতি দায় মিলে কোন মাসে যায় দায় কোন মাসে ক্রেডিট পাশে। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি একটু ধারণা পাইলাম। এখন কথা হচ্ছে ব্যয়টা আমরা আর একটু ডিপলি আলোচনা করব। আমরা ব্যয়টা একটু কি আলোচনা করব ডিপলি। আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে হলো ব্যয় নিয়ে। আমি আজকে ভিডিও ব্যয় নিয়ে কথা বলবো, তারপরে ভিডিওতে আমি আয় নিয়ে কথা বলবো, তারপরে ভিডিও সম্পদ নিয়ে কথা বলবো, পর্যায়ক্রমে প্রত্যেকটা এই টপিক আমি ধরে ধরে তোমাকে আমি শেষ করে দিব। আচ্ছা এখন এই ব্যয়টাকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। প্রধানত কয় ভাগে? 2 ভাগে ভাগ করা হয়। প্রত্যক্ষ ব্যয় আর এটা কি পরোক্ষ ব্যয়। এখন কথা হচ্ছে যে ব্যয় হোক না কেন প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক র্যামের কোন হিসেবে ডেবিট পাশে যাবে। তাহলে এই প্রত্যক্ষ ব্যয় আর পরোক্ষ ব্যয়গুলো আমরা আলাদাভাবে কেন শিখবো, এবার শিখে আমাদের কি লাভ? লাভটা হচ্ছে যখন সৃজনশীল কথা প্রশ্ন করবে প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, আমরা যে প্রত্যক্ষ ব্যয় না চিনি বের করতে পারবো না।
প্রশ্ন করলো পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, আমি তো পরোক্ষ ব্যয় চিনি না, কিভাবে পরোক্ষ ব্যয় নির্ণয় করবো? এখন এগুলো শিখলে শুধু আমরা রেয়ামিল পারবো না, এগুলো শিখলে কি আমরা আর্থিক অবস্থা বিবরণীও পারবো, কারণ এখানে এই প্রত্যেকটা আলাদাভাবে লেখা হয়। এই কারণে আমার এই ভিডিওটা তোমার গুরুত্ব সহকারে দেখো, তোমার রেয়ামিলও কমপ্লিট হবে, তোমার আর্থিক অবস্থা বিবরণী কি হবে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এখন প্রত্যক্ষ ব্যয় বলতে আসলে আমরা কি বুঝি? প্রত্যক্ষ ব্যয় হচ্ছে হলো ক্রয়ের সাথে জড়িত। কার সাথে জড়িত? ক্রয়ের সাথে জড়িত। তার মানে যে সকল ব্যয় শুধু ক্রয় করলে সংগঠিত হয়, পণ্য ক্রয় না করলে সংগঠিত হয় না। তার মানে ব্যবসা পণ্য ক্রয় থেকে শুরু করে ব্যবসা আনা পর্যন্ত, এই ক্রয়কৃত পণ্য আনা পর্যন্ত এর মাঝখানে যত খরচ হবে প্রত্যেকটা খরচকে আমি কি বলবো? প্রত্যক্ষ খরচ বলবো, কারণ ক্রয় না হলে এই খরচগুলো হয়তো না। সাপোজ এক্সাম্পল ধরো আমি পণ্য ক্রয় করলাম, কি করলাম? ক্রয়। ধরো 50,000 টাকা পণ্য ক্রয় করলাম। ধরো আমার ব্যবসা টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে, আমি পণ্য নিয়ে আসলাম টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে। তাহলে আমি যদি পুরাতন বাস স্ট্যান্ড থেকে পণ্য নিয়ে আসি, এই পুরাতন বাস স্ট্যান্ড থেকে পণ্যকে মাথায় করে নিয়ে আসবো? সম্ভব না। আমি কি দিয়ে আনবো? গাড়ি দিয়ে আনবো। তাহলে কি ক্রয় পরিবহন, কি হচ্ছে? ক্রয় পরিবহন। আচ্ছা, তাহলে এই ক্রয় পরিবহন ধরো সাপোজ 500 টাকা। এখন কথা হচ্ছে এই পণ্য কি গাড়িতে পণ্য হেঁটে হেঁটে উঠবে? না। তাহলে পণ্য কিভাবে উঠবে? কেউ নাকি ব্যবসায়ী সরি এই ক্রয়কৃত পণ্য গাড়িতে উঠাই দিবে। যে উঠাই দিবে সে কি ফ্রিতে উঠাই দিবে আমাকে? না, তাকে কিছু কি মজুরি দেওয়া লাগবে। তাহলে কি দিলাম? মজুরি। তাহলে দেখো ক্রয় কি প্রত্যক্ষ খরচ, এর সাথে ক্রয় না করলে ক্রয় পরিবহন যেত না, মজুরি খরচ হইতো না। তাহলে এই ক্রয় এবং ক্রয় পরিবহনটা কি মজুরি এবং ক্রয় পরিবহনটা কি প্রত্যক্ষ খরচ। আচ্ছা, এখন যদি আমি পণ্য টাঙ্গাইল থেকে যদি অন্য দেশ থেকে নিয়ে আসি, ধরো আমি চীন থেকে পণ্য নিয়ে আসলাম, তাহলে পণ্য কি মাথায় করে আনতে পারবো? না, জাহাজ আনতে হবে না। আচ্ছা, তাহলে আমাকে কি দিতে হবে? জাহাজ ভাড়া দিতে হবে। জাহাজ ভাড়া। তার মানে কি ওই ক্রয় মজুরি জাহাজ ভাড়া। দেখো আমি যদি ক্রয় না করতাম এই ক্রয় পরিবহন হতো না, মজুরি হতো না, জাহাজ ভাড়া হতো না। তাহলে এইগুলো সবগুলো প্রত্যক্ষ খরচ। আবার ধরো এই পণ্য আনার জন্য জাহাজের খরচ হয় ডক চার্জ। কি দেওয়া লাগে? ডক চার্জ। তাহলে দেখো আমি যদি পণ্য ক্রয় না করতাম আমাকে ডক চার্জ দেওয়া লাগতো না। ডক চার্জটা কি আমার প্রত্যক্ষ খরচ। তারপর কি আছে? মাল খালাসের খরচ। কি আছে? মাল খালাসের খরচ। এই মাল খালাসের খরচ মানে জাহাজ থেকে পণ্য আমি নামাইলাম বা করলাম, এটাই বলে মাল খালাসের খরচ। আচ্ছা, তাহলে কি ক্রয় পরিবহন মজুরি জাহাজ ভাড়া টাক্সাস মাল খরচ এইগুলো যে যাই থাকুক না কেন রেয়ামের কোন হিসাবে ডেট পাশে, কারণ প্রত্যেকটাই কি ব্যয়, কিন্তু কোন ধরনের ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। আচ্ছা, এখন আমি মাল খালাসের খরচ করে দিলাম। অন্য দেশ থেকে আমার দেশে পণ্য আনি, তার মানে সরকারকে আমার কিছু টাকা দিতে হয়, এটা বলে আমদানি শুল্ক। মানে অন্য দেশ থেকে আমার দেশে পণ্য আনার জন্য সরকার কি দেওয়া লাগে? আমদানি শুল্ক। আমদানি শুল্ক আমার জন্য কি প্রত্যক্ষ খরচ। আচ্ছা, তাহলে আমি কতগুলো প্রত্যক্ষ খরচ পেলাম? ক্রয় পরিবহন মজুরি জাহাজ বা ডক চার্জ মাল খালাস খরচ আর কি আমদানি খরচ। আরো খরচ আছে সেগুলো আজকে নাই বললাম, এই করে দেখো। তাহলে এই আর কি তোমার তোমার কারখানা খরচ আছে, তোমার অঙ্গন অফিসের বেতন আছে। এখন অঙ্গন অফিসের বেতন মানে কি এটা অনেকে আমরা জানি না, বা ড্রয়িং অফিস স্যালারি। এটা হচ্ছে তোমার ধরো তুমি কোনো যে কোনো র মেটেরিয়াল নিয়ে আসো বাংলাদেশে আনার পরে বা আমার দেশে আনার পরে তোমার নতুন একটা শেপ বা নতুন একটা আকৃতি দিতে হবে, নতুন একটা ডিজাইন দাঁড় করতে হবে। এই নতুন ডিজাইন করতে যে খরচটা ওটাকে বলা হয় কি অঙ্কন অফিসের বেতন। এই প্রত্যেকটা আমার জন্য কি প্রত্যক্ষ খরচ। তাহলে যদি প্রশ্ন করতে প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করো, আমরা এগুলো যোগ করে দেবো, প্রত্যক্ষ খরচের পরিমাণ হয়ে গেল। আবার এই প্রত্যেকটা এন্ট্রি কি হবে? রেমিটের পাশে যাবে। এখন আসো পরোক্ষ খরচ বা পরোক্ষ ব্যয়। এই পরোক্ষ ব্যয় আবার দুই প্রকার। এক নম্বর তোমার কি পরিচালন ব্যয়, দুই নম্বর হচ্ছে কি অপরিচালন ব্যয়। আচ্ছা, এখন তোমাদের আবার এখানে একটা কোশ্চেন হয়, দেখো এখানে কি ব্যয় বলছে প্রত্যক্ষ পরোক্ষ করছে না, প্রশ্ন করে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন কি করে? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তোমার মাথায় রাখবা এই প্রত্যক্ষ পরোক্ষ সবকিছু মিলে আমার কি মুনাফা জাতীয় ব্যয়। যে আলাদাভাবে বলে প্রত্যক্ষ খরচ নির্ণয় করো, এই প্রত্যক্ষ খরচ নির্ণয় করো। আলাদা বলে পরোক্ষ খরচ, তখন কি পরিচালন অপরিচালন সবগুলো যোগ করবা। আবার যদি বলে অপরিচালন ব্যয় নির্ণয় করো, অপরিচালন ব্যয় দেখাইতে হবে। যদি বলে পরিচালন ব্যয় নির্ণয় করো, পরিচালন ব্যয় দেখাইতে হবে। এখন
পরিচালন ব্যয় বলতে কি বুঝি, অপরিচালন ব্যয় বলতে আসলে আমরা কি বুঝি, আজকে এই দুটো বুঝিয়ে আমার ভিডিওটি শেষ দেব। পরের ভিডিওতে আমরা অন্য আলোচনা করবো। এখন দেখো পরিচালন ব্যয় বলতে আসলে কি বুঝি। মাথায় রাখবা, ব্যবসা পরিচালনা করতে যে সমস্ত ব্যয় সংগঠিত তাকে পরিচালনা ব্যয় বলে। যে ব্যয়গুলো সংগঠিত না হলে ব্যবসা পরিচালনা করা সম্ভব না, ওইগুলাই কি পরিচালন ব্যয়। ধরো আমার বিশাল বড় ব্যবসা, আমি কি একা চালাতে পারবো না, আমার কিছু কর্মচারী নেওয়া লাগবে, কারণ আমি যদি কর্মচারী না নিই ব্যবসা চলবে না। তার মানে এই পরিচালনা যে কর্মচারীদের বেতন, এটা কি পরিচালন ব্যয়। আচ্ছা, আমি ব্যবসায় গাছতলা করবো না, আমি একটা বিল্ডিং ভাড়া নিবো, ভাড়া আমার জন্য কি পরিচালন ব্যয়। এরকম বহু পরিচালন ব্যয় আছে। আমরা পরিচালন ব্যয় বলি অনেকগুলো আছে, আমরা এতগুলো না বলি, আমরা অপরিচালন ব্যয়ের সংখ্যা কম। আমরা অপরিচালন ব্যয়গুলো বললে, আমরা যদি অপরিচালন ব্যয় চিনি, প্রত্যক্ষ ব্যয় চিনি, এই দুটো মাঝখানে বাকি যা আছে সবগুলো কি আমরা পরিচালন ব্যয় হিসেবে চালাই দিব। ঠিক আছে, এখন প্রত্যক্ষ ব্যয় হোক, পরিচালন ব্যয় হোক, অপরিচালন ব্যয় হোক, সবই রেহা মিলে কোন পাশে যাবে, ডেবিট পাশে যাবে। এখন অপরিচালন ব্যয় বলতে আসলে কি বুঝি, যে সমস্ত ব্যয় বা যে সকল ব্যয় ব্যবসা পরিচালনার সাথে জড়িত না, যে ব্যয় সংগঠিত হওয়ার সাথে বা না হওয়ার সাথে ব্যবসা পরিচালনা করার সম্পর্ক নাই, ওইটা আমার অপরিচালন ব্যয়। যেমন ধরো ঋণের সুদ, আমি ব্যাংকে থেকে ঋণ নিছি, তারা সুদ দিতেছি, আমার ঋণ পরিশোধ সুদ আর আমি দেবো না। সুদ যদি না দিই ব্যবসা বন্ধ হবে না। আর আমি যদি ঋণ না নেই তাহলে সুদও দেওয়া লাগবে না, ব্যবসা আমি মালিকের ব্যক্তিগত টাকা ব্যবসা চলবে, তারপর কি ব্যবসা চলবে। তার মানে ঋণ পরিশোধ হলে সুদ দেবো না, সুদ না দিলে কি ব্যবসা বন্ধ হবে না। তাহলে ঋণের সুদটা কি অপরিচালন ব্যয়। এক নম্বর ব্যাংক অতিরিক্ত সুদ, মানে আমি যে টাকা ব্যাংকে রাখলাম তার থেকে বেশি টাকা উঠাই নিয়ে আসছি, এর বিনিময়ে কি সুদ দিছি, এটা কি আমার অপরিচালন ব্যয়। কারণ আমি যদি ব্যাংকে থেকে অতিরিক্ত টাকা না উঠে সুদ যদি না দিই, আমার ব্যবসা কি হবে না, বন্ধ হবে না। তাহলে ব্যাংক অতিরিক্ত সুদটা কি অপরিচালন ব্যয়। আবার তোমার কাছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, কি বললাম, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। তোমরা এই ভিডিওটা দেখার সময় একটা খাতা নিয়ে বসবা, প্রত্যেকটা কথা নোট ডাউন করে রাখবা, তাহলে তোমার জন্য একদম ইজি হয়ে যাবে আশা করি। এখন দেখো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, কোন ব্যবসায়ী কি কোনো স্থায়ী সম্পদ কিনবে আর লস বিক্রি করবে। ধরো তুমি একটা সম্পদ কিনলে, মনে করো 50,000 টাকা দিয়ে, কত দিয়ে সম্পদ কিনলে 50,000 টাকা। এখন কোনো কারণে মনে হচ্ছে আমার এই সম্পদের দরকার নাই, তুমি আরো আপডেট কোন সম্পত্তি কিনবে। আপডেট যদি কোনো সম্পত্তি কিনতে চাও তোমাকে সেল করতে হবে। ধরো এই 50,000 টাকা সম্পত্তি তুমি 40,000 টাকা বিক্রি করলে, তাহলে তোমার কি 10,000 টাকা এখানে কি হলো, ক্ষতি হলো। এখন কথা হচ্ছে তুমি যদি এই সম্পত্তি কিনে কোন দামে লসে না বিক্রি করো, ব্যবসা কি বন্ধ হয়ে যাবো, বন্ধ হবে না, বরঞ্চ তুমি বিক্রি করলে কি বন্ধ হয়ে যাবে। তার মানে কি পরিচালন অপরিচালন, এই ব্যবসা কি ব্যবসা চালানো সম্ভব না, সম্ভব, বরঞ্চ এই ব্যয়টা হলে ব্যবসার জন্য ক্ষতিকর, তাহলে অপরিচালন ব্যয়। আচ্ছা, এখন হচ্ছে তোমার শিক্ষানবিশ ভাতা এবং শিক্ষানবিশ স্যালামি, এই দুটো এন্ট্রি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। আমি তোমাদের এই শিক্ষানবিশ ভাতা এবং শিক্ষানবিশ স্যালামি নিয়ে আলাদা একটা ভিডিও দিব, যে ভিডিওর মাধ্যমে তোমাকে শিক্ষানবিশ স্যালামি এবং ভাতা বিষয়টা আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার আর কি বলতে পারি, ধরো মূলধনের সুদ কি আছে এখানে, মূলধনের সুদ। মূলধনের সুদ বলতে কি বোঝায়, মালিক ব্যবসা মূলধন দিচ্ছে, এর উপর ব্যবসা থেকে মালিক সুদ নিতেছে। এখন মালিক যদি সুদ না নেয় ব্যবসা কি বন্ধ হয়ে যাবো, বন্ধ হবে না। তার মানে এটা কি অপরিচালন ব্যয়। চুরিজনিত ক্ষতি, ধরো ব্যবসা ক্যাশ টাকা চুরি করে নিয়ে গেছে চোরে, তাহলে এটা কি আমার এই চোরে মাস মাসে চুরি না করে, যে আমি চোর কি বলবে, চোর তুই প্রত্যেক মাস মাসে চুরি কর, নাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবো, এটা সম্ভব, সম্ভব না। তার মানে এটা অপরিচালন ব্যয়। তো এই হলো আমার অপরিচালন ব্যয়। আমরা যত রকম ব্যয় দেখি সবগুলো গিরায় মিলে কোন পাশে যাবে, ডেবিট পাশে যাবে। তাহলে আমি আগামী ক্লাসে, আগামী ভিডিওতে তোমার সাথে আমি এই আয় নিয়ে কথা বলবো। আজকে আমি ব্যয় নিয়ে কথা বললাম, তারপর কি নিয়ে কথা বলবো, আয়। তার মানে আমি আবার বলে দিই, ব্যয় অলওয়েজ কি ডেবিট, ব্যয়ের আগে অগ্রিম থাকলে চলতি সম্পদ, ব্যয়ের আগে বকে থাকলে চলতি দায়, এবং ব্যয়ের কি বলা হয় মুনাজাত ব্যয়। যদি বলে মুনাজাত ব্যয় নির্ণয় করো, তোমাকে প্রত্যক্ষ পরোক্ষ সবগুলো ব্যয় মিলে কি হবে, মুনাজাত ব্যয়, ব্যয় মিলে কোশ্চেন আসে। তোমার কোশ্চেন আসতে পারে যে প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করো, তুমি তখন প্রত্যক্ষ ব্যয়গুলো নির্ণয় করবা। বলে পরোক্ষ ব্যয় নির্ণয় করো, তুমি পরোক্ষ ব্যয়গুলো নির্ণয় করবা। বলে পরিচালন ব্যয় নির্ণয় করো, তখন তুমি কি হবে, প্রত্যক্ষ অপরিচালন বাদ দিয়ে বাকি যা থাকে সবগুলো কি আমার পরিচালন ব্যয়। এই হলো ব্যয় নিয়ে কথা, আর ব্যয় সবগুলো রেহা মিলে ডেবিট পাশে যাবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আয় নিয়ে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।